জুলাই জাতীয় সনদে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত উল্লেখ থাকার পরও বাস্তবায়ন প্রক্রিয়ায় তা না রাখা জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবে বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ শিরোনামের অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এ সময় সব একমত ও দ্বিমত সত্ত্বেও দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তার ব্যত্যয় ঘটলে এর দায়ভার ডক্টর ইউনূসকেই নিতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে, জাতীয় নির্বাচন ততই পিছিয়ে যাবার শঙ্কা তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার রাজধানী জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের উপর প্রতিক্রিয়া জানাতে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস সহ 5 দফা দাবিতে আন্দোলনরত দলগুলোর জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ঐকমত্য কমিশনের সুপারিশে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত নেতা। গণভোটের সিদ্ধান্ত এখন সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে একটি দল। এই অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজনে কাল ইসির কাছে স্মারকলিপি প্রদান ও 3 নভেম্বর সাংবাদিক সম্মেলনে 8 দলীয় জোটের বৃহৎ কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি। এখন দু একটা দল যারা একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের কথা কেউ উপরে, কিন্তু কমনলি ক্লিয়ারের নীতিগত ব্যাপারে আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া না জেনে সই করাটা বিএনপির ভুল বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। বুধবার দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের বিষয়ে জামায়াতের মতো কঠোর নয় তাদের দল। আইন উপদেষ্টার প্রতি জনগণের আস্থা নিয়ে উল্লেখ করেন। বলেন, সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বিল আকারে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সনদ স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করে। গণ অভ্যুত্থানকে মূল ভিত্তি ধরে সরকারকে একটি আদেশ জারির দাবি করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। বলেন, জনগণের সামনে একটি খসড়া উপস্থাপন করতে হবে এবং তা আইন মন্ত্রণালয়ে ঘুরে আসার আগেই। আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুল যিনি রয়েছেন, ওনাদের উপরে জনগণের কিন্তু আস্থা নেই এবং উনি বারবার কিন্তু জনগণের আস্থার বাহিরে গিয়ে এই যে আমাদের জুলাই সনদটা রয়েছে সেটাকে সংবিধানের অধীনে কথা বলে এটাকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা করছেন। অর্থাৎ গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল না ধরে উনি জনগণের যে ঐতিহাসিক বহিঃপ্রকাশ সেটাকে পাশ কাটিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন বলে আমাদের একটা আশঙ্কা রয়েছে। প্রশ্নের জবাবে জানান, গণভোট নিয়ে জামাতের মতো কঠোর অবস্থান নেই এনসিপির। যদি ইলেকশনের আগে গণভোট না হয় তাহলে কি হবে? সেখানে জামায়াতের কিছু রীতি, তাদের একটা সাইড রয়েছে, কিন্তু আমরা এটা রীতির মধ্যে যেতে চাই না বা আমরা এটা ধরে একদম পড়ে থাকতে চাই না। আমরা মনে করি যে সেকেন্ড স্টেপ গণভোট পরেও হতে পারে, আগে হতে পারে। বাস্তবায়ন প্রক্রিয়া না জেনেই সনদে সই করাটা বিএনপির ভুল ছিল বলেও মন্তব্য করেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী। ওনারা বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে সেটা দেখেই বিএনপির সাইন করা উচিত ছিল। তো ওনাদের ভুলটা তো আমাদের ঘাড়ে এখনো তুলে দেওয়া উচিত না। দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন, জনগণের সাথে আসুন এবং জনগণের পক্ষে থাকুন। এনসিপিকে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে পরবর্তী পরিস্থিতি নিয়ে ভাববার পরামর্শ দেন নাসির উদ্দিন পাটোয়ারী। গণতন্ত্রকে যদি রক্ষা করতে না পারে তার পরিণতি কি হয় সেটাও ইতিহাসে আছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে কমিশনের সুপারিশ নিয়ে দলগুলোর ঐক্যের বদলে অনৈক্য স্পষ্ট। বিএনপি বলছে যে নোট অব ডিসেন্ট উপেক্ষা জনগণের সঙ্গে প্রতারণা।
আপনার পর্যবেক্ষণ জানতে চাই এ বিষয়ে। আপনাকে ধন্যবাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে ধন্যবাদ। আসলে এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু যে আজকে আমরা যে আলোচনার মধ্যে এসেছি। আমরা দেখেছি যে খুব সফলভাবেই ঐক্যমত্য কমিশন প্রায় 25টা রাজনৈতিক দলকে নিয়ে সংসদ ভবনের সামনে জুলাই সনদ স্বাক্ষর করতে পেরেছিল, এবং যে সকল বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল সেগুলোতেই তারা স্বাক্ষর করেছে, নোট অফ ডিসেন্ট সহ। এখন ওটা তো আমরা ভাবছিলাম যে এটাই সর্বশেষ পর্যায়ে, শুধু বাকি ছিল গণভোটের বিষয়টা, যে সেটা কি নির্বাচনের আগে হবে না নির্বাচনের দিন হবে। কিন্তু গতকাল যেটা সরকারের কাছে ঐক্যমত্য কমিশন পেশ করেছে, সেখানে দেখা গেছে যে সনদের স্বাক্ষরের সময় যে ধরনের কন্টেন্ট ছিল সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন এসেছে। তো এইটা এক ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে সরকার এবং রাজনৈতিক ঐক্যমত্য কমিশন যেভাবে গত 6-7 মাস 8 মাস এগিয়েছিল, সেই প্রক্রিয়ার মধ্যে একটা বাধা, এবং এই বাধাটা অনৈক্য তৈরি করতে পারে জাতীয় রাজনীতিতে, এবং এটা সরকারের জন্যও ভালো না, রাজনৈতিক দলগুলোর জন্যও ভালো না, এবং ঐক্যমত্য কমিশনের সফলতাকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করছে। এখন যদিও আপনি বলেন যে জনগণই সর্বশেষ আস্থার স্থল, এটা সত্য কথাই, এটাই সঠিক, কিন্তু এইভাবে মানে ঐক্যমত্য কমিশন তো দুইভাবে বৈধতা চেয়েছিল। একটা হলো রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের প্রেক্ষিতে যেই কন্টেন্ট তৈরি হবে সেইটা, সেই সনদটাকে, সেই ড্রাফটটাকে ওনারা দিবেন গণভোটে, কিন্তু এখন দুইবার তারা বৈধতা যাচাই করবেন। কিন্তু এখন দেখা গেল যে তারা গত 6 মাস যাবৎ রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে যেই ড্রাফটটি এসেছিলেন সেই ড্রাফটটা কিন্তু সরাসরি গেল না, এর মধ্যে কিছু পরিবর্তন হয়ে গেল। এই পরিবর্তনটা তো সব রাজনৈতিক দল চেয়েছে কিনা এবং তাদের সমর্থন এখন থাকবে কিনা সেই প্রশ্ন তো থেকেই যায়। যে দুইভাবে ওনারা বৈধতা চেয়েছিলেন, রাজনৈতিক দলগুলোর সম্মতি এবং নাগরিকের সম্মতি গণভোটের মাধ্যমে, এখন কিন্তু ওনারা একটা বৈধতা চাচ্ছেন, গণভোটের বৈধতা। রাজনৈতিক দলগুলোর সম্মতিটা কিন্তু ওনারা আর এখন গুরুত্ব দিচ্ছেন না। তাহলে গত 6-7 মাস 8 মাস ধরে এই আলাপ আলোচনার দরকার কি ছিল? এর আগেই তো তারা মানে ঐক্যমত্য কমিশন তাদের একটা ড্রাফট গণভোটের উপর জন্য উপস্থাপন করতে পারতো, এবং তখন কিন্তু গত এপ্রিলে মেতে একটা নির্বাচন হয়ে যেতে পারতো, বা ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়ে যেতে পারতো, যে নির্বাচনের মাধ্যমে মানে গণভোটের মাধ্যমে আর কি সেই গণভোট। জি, জনাব মাহবুবুর রহমান, আপনি গণভোটের কথা বলছিলেন, তো এই বিষয়টা আসলে সরকারের জন্য কতটা চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে মনে করছেন? এখন ব্যাপার হলো যে আপনি যদি গণভোটের ব্যাপারে এমনি আমাদের বিভেদ ছিল, কন্টেন্ট নিয়েও যারা কর্তৃত্ববাদের পক্ষে তারাও তো কন্টেন্ট নিয়ে ড্রাফট নিয়ে একটা বিভেদ আমরা জানি বা অনেকেই চিন্তা করে। তো এই সকল কারণে গণভোটটা তো একটা মার্জিনাল পয়েন্টে পাস করালেও হবে না, আবার এটাতে নো আসাটা যারা বলছেন যে নো আসলে ঠিক আছে মানে তাহলে হবে না, কিন্তু আমি তো মনে করি নো আসার জন্য তো আর 1 বছর ধরে এত পালাপ আলোচনা না, নো আসার জন্য তো মানে না ভোটের জন্য তো এত এত রক্ত না। আপনি তো এমনভাবেই গণভোটে নিয়ে যাবেন সনদকে যেন এটার পক্ষে আলাপ আলোচনা আসে, এর পক্ষে রায় আসে। তো সেই কন্টেন্ট যদি তৈরি করতে ঐক্যমত্য কমিশন ব্যর্থ হয়, তাহলে তো এই দায় ঐক্যমত্য কমিশনকে নিতে হবে। যে কন্টেন্টটা মানে এখন বলার সময় আসে নাই, বলা উচিত না যে এই এই গণভোটে না আসলে কোনো সমস্যা নাই, এটা এখন বলা যায় না, কারণ আমরা তো এটার জন্যই অপেক্ষা করেছি। যে সনদের জন্য আমরা অপেক্ষা করলাম, সেই সনদ কার কারণে না হয়ে যাবে, কেন না হবে? তো সেইভাবে আমরা সনদকে উপযুক্ত করে তৈরি করতে না পারার ব্যর্থতা তো সনদ যারা তৈরি করেছেন তাদেরই। তো সেই জায়গা থেকে আমি মনে করি আর কি যে এটাতে এখন জি, মাহবুবুর রহমান, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে নির্বাচনের আগে গণভোটে এনসিপি অনড় নয়, তবে সনদ বাস্তবায়ন এবং আইন উপদেষ্টাকে নিয়ে আস্থাহীনতার একটা বিষয় আছে তাদের মধ্যে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তো আমরা একটা আস্থার মধ্যে এসেছিলাম যখন আমরা দেখলাম 25টা রাজনৈতিক দল সনদের স্বাক্ষর করেছে, এবং ঐক্যমত্য কমিশনও মোটামুটি একটা বড় ইস্যুতে একমত হতে পেরেছিল তাদের সাথে। যখন আবার আজকে ড্রাফটটা দেওয়ার কারণে, গতদিনের ড্রাফটের কারণে কিন্তু আমরা একটু টেনশনে পড়েছি। সেই টেনশনটা হলো যে সকল নোট অফ ডিসেন্টগুলো ছিল সেগুলো তো আসে নাই। তো নোট অফ ডিসেন্টগুলো না থাকলে তো কেউ কেউ এটার বিরোধিতা করতে পারে। তো আপনি তো আর সনদটা স্বাক্ষর করলেন একভাবে, আবার সরকারের কাছে উপস্থাপন করলেন আরেকভাবে। তো এখন এইভাবে গেলে তো সনদের ব্যাপারে যারা যারা 5 আগস্টের পক্ষের শক্তি তাদের মধ্যেও এক ধরনের বিভাজন তৈরি হয়। সেই বিভাজনটা তো সনদকেই শুধুমাত্র, গণভোটটাকে শুধু চ্যালেঞ্জে ফেলে না, গণভোটের যে পরিমাণ সেটাও চ্যালেঞ্জে ফেলতে পারে, সনদটাকেও চ্যালেঞ্জে ফেলতে পারে, আবার সরকারকেও দুর্বল করে, আবার একইভাবে আপনার রাজনৈতিক অনৈক্য বিভাজনকেও বৃদ্ধি করে। তো এটা তো আমাদের আসলে দরকার ছিল না। আমরা আরো হয়তো 1 মাস সময় নিয়ে আগেও আরো আলাপ আলোচনা করে একটা স্থিতি অবস্থায় আমরা এটা জমা দিতে পারতাম। এতদিন অপেক্ষা করেছি, এখন আবার এইভাবে মানে ঐক্যমত্য কমিশনের মতো করে যদি জমা দেই, তাহলে কেন 6 মাস আগে জমা দিলাম না?
আমার বক্তব্য জনাব মাহবুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ভোটের সময় দলের শীর্ষ নেতাদের নিরাপত্তায় একটি করে বুলেট প্রুফ গাড়ি ও বাস কেনার অনুমতি পেয়েছে বিএনপি। দলটির আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি এই অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে এই গাড়ি কেনা হচ্ছে বলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে। ভোটের প্রচারণায় অংশ নিতে পারেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তাদের নিরাপত্তা সহায়ক একটি বুলেট প্রুফ গাড়ি ও একটি বাস কেনার অনুমতি দিয়েছে সরকার। দলটির কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত গত জুনে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের জন্য গাড়ি কেনার অনুমতি চেয়ে আবেদন করেন। পরে বিএনপির পক্ষে বুলেট প্রুফ বাস কেনারও অনুমতি চাওয়া হয়। বাসটি বেগম খালেদা জিয়া ও দলের জ্যেষ্ঠ নেতারা ব্যবহার করবেন। বুলেট প্রুফ গাড়ি কেনা কেন জরুরি এমন প্রশ্নে দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি। বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামীতে ইলেকশন ক্যাম্পেইনের যে জনসংযোগে বিভিন্ন জেলা এবং উপজেলায় গ্রাম অঞ্চলে যেতে হবে, কেন ওনার নিরাপত্তা ওনার ব্যক্তিগত নিরাপত্তা নয়, খালি বিএনপির পার্টি নয়, জাতির স্বার্থে দেশের স্বার্থে ওনার নিরাপত্তার জন্য এরকম ব্যবস্থা নেওয়া আমি মনে করি অত্যন্ত প্রয়োজন। আর 17 বছর পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। তার বিরুদ্ধে কতগুলো মিথ্যা বানোয়াট মামলা ছিল, এখন মামলাগুলো যখন বাতিল হয়ে যাচ্ছে, আমার বিশ্বাস যে যত দ্রুত সম্ভব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। সবই ডিপেন্ড করে ম্যাডামের শারীরিক অবস্থার উপরে। শারীরিক অবস্থা যদি ভালো থাকে অবশ্যই উনি ক্যাম্পেইন করবেন। এদিকে কোন দেশ থেকে কি মডেলের গাড়ি কেনা হবে তা এখনো চূড়ান্ত করেনি দলটি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সময় মতো ছেড়ে যেতে পারেনি ফ্লাইট। 262 যাত্রী নিয়ে বেলা 2:30টায় নতুন ফ্লাইট ছেড়ে যাবে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ। তিনি জানান, সকাল 10:25 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 202 ফ্লাইট বোর্ডিং ব্রিজ সরানোর সময় লাইনের ইঞ্জিনের সাথে ধাক্কা লাগে। এতে সময় মতো রওনা হতে পারেনি ফ্লাইটটি। প্রকৌশলীরা বিমানের অবস্থা পরীক্ষা করছেন উল্লেখ করে লন্ডনগামী যাত্রীদের জন্য ঢাকা থেকে আরেকটি বিমান সিলেটে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আজ ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের কিছু সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। অক্টোবরের শেষে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার একটি ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার রাতে 100 কিলোমিটার বেগে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানে। এদিকে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। অসময়ে নদী ভাঙনে বিপর্যস্ত কুষ্টিয়ার পদ্মা ও জামালপুরের যমুনা তীরের বিভিন্ন এলাকা। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, মসজিদ, ফসলের জমিসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর। এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন নদী তীরের হাজারো মানুষ এবং তাদের জীবন ও জীবিকা। বন্যার পানি কমার সাথে সাথে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙনে বসত ভিটা ও আবাদি জমিসহ বিলীন হয়েছে উদয়নগর বিজিপি ক্যাম্প। ভাঙন ঝুঁকিতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, রায়টা মহিষকুণ্ডী নদী রক্ষা বাঁধ সহ ভারত থেকে আসা বিদ্যুতের সঞ্চালন লাইন। বিজিপি ক্যাম্প এবং একটি প্রাইমারি স্কুল, মসজিদ সহ 3টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সব হারানোর আতঙ্কে দিন কাটছে তাদের। মাঠ তো গেছেই, কিন্তু আমরা বহুত বাড়িটা ভাঙে গেলে আমাদের টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ আমরা কোথায় যা আশ্রয় নিব বাবা? মানববন্ধন করে আমাদের কোনোই কাজ হয় না। ভাঙতে ভাঙতে আমাদের জায়গা জমে শেষ, আমাদের আবাদ করে খাওয়ার মতো কোনো রকম জায়গা আর না থাকছে না। স্থায়ী ও অস্থায়ী 2 ধরনের পদক্ষেপ গ্রহণের
প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। কিছু কিছু জায়গায় কৃষি জমি সহ পানের বরজ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ যেগুলো মূল্যবান সম্পদ আছে, মানুষের জানমালের জন্য ক্ষতি না হয়, সেই জিনিসগুলো আমরা প্রায়োরিটি বেসিসে করছি। জামালপুরের ইসলামপুরে যমুনার ভাঙনে দিশেহারা 3 কিলোমিটার এলাকার বাসিন্দারা। অসময়ে নদীর ভয়ঙ্কর রূপে নির্ঘুম রাত কাটাচ্ছে তারা। বাড়ি ঘর ভেঙে নেমেছে, মসজিদ মাদ্রাসা ভেঙে নেমেছে, এখন হলো বাজার, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এখন সিরিয়াল আছে হলো গেলে। ভাঙন রোধে বিভিন্ন দপ্তরে গিয়ে সমাধান না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। অস্তিত্ব রক্ষায় চেষ্টা করে যাচ্ছেন তারা। ভাঙন রোধে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে বস্তা ফেলে প্রতিরোধ করার চেষ্টা করছে। যমুনার ভাঙন রোধে সমীক্ষা শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তারপর নেওয়া হবে ব্যবস্থা। সমীক্ষাটা হয়ে গেলে সমীক্ষা প্রকল্পের মধ্যে যেভাবে এগুলো স্টেবিলাইজেশনের জন্য রিকমেন্ড করা হবে সেভাবেই পরবর্তীতে প্রকল্প গ্রহণ বা অন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো আশ্বাস নয়, দীর্ঘদিন ধরে চলা নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধের নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলো সরকার অনুমোদিত আন্তঃসীমান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বিদেশে অর্থ পাঠাতে পারবে। এজন্য আলাদা করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নতুন নির্দেশনায় নির্দিষ্ট কিছু শর্ত পূরণের ভিত্তিতে ব্যাংকগুলো বিদেশি সরবরাহকারীর সাথে এসব লেনদেন করতে পারবে। তবে এক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সব নিয়ম, গ্রাহক যাচাই, অর্থ পাচার প্রতিরোধ সহ কিছু নীতিমালা কঠোরভাবে পালন করতে হবে। এতে বিদ্যুৎ আমদানির আর্থিক লেনদেন আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি ও সার্বিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করতে ঢাকায় এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল। বুধবার থেকে সংস্থাটির গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিক্সের প্রধানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠক করছে, যেখানে মিশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরবে দলটি। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কয়েকটি শাখার সঙ্গেও বৈঠক করা হবে বলে জানানো হয়। আগামী ডিসেম্বর পর্যন্ত IMF-কে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার কি কি কাঠামোগত সংস্কার আনবে তাও তুলে ধরা হবে বলে জানা গেছে। দলটি আগামী 13ই নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে। গ্যাস সংকটে প্রায় 8 মাস ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কারখানার শ্রমিক কর্মচারীরা। সকালে সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, মানসম্পন্ন হওয়ায় এ কারখানার ইউরিয়া সারের চাহিদা বেশি। কারখানাটি চালু রাখতে পারলে সরকারের লাভ, কিন্তু একটি কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্য করতে বছরের বেশিরভাগ সময় এখানকার গ্যাস সরবরাহ বন্ধ রাখে। এর জেরে কারখানাটি দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অবিলম্বে গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদন চালু না করলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে সার কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বরিশালের মোকামগুলোতে এখন ইলিশের সমারোহ, তবে সরবরাহ বাড়লেও বড় ও মাঝারি আকারের মাছ কম বলছেন আড়তদাররা। এদিকে ছোট আকারের ইলিশ মিললেও দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের। পাইকারিতে 500 গ্রামের ইলিশ মন প্রতি 60,000 টাকা দরে বিক্রি হচ্ছে, আর খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। বরিশাল নগরীর পোর্ট রোড মৎস্য আড়তে ট্রলারে ইলিশ নিয়ে আসছেন জেলেরা। পাইকারি ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম বাজার। ইলিশ কিনতে ভিড় করছেন অন্য ক্রেতারাও। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম না কমায় হতাশ তারা। অভিযানের পরে যে ইলিশের দাম কমবে, এরকম দাম কমানোর সিস্টেম নাই। দেখা গেছে দাম আরো মনে হইতেছে বাড়তে। বাজারে অনেক মাছ, কিন্তু আসলে দাম কমে না বিদায় নিতে পারতে আছে। পাইকারিতে 500 গ্রামের ইলিশ মন প্রতি 60,000 টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। ছোট ইলিশের কেজি 7 থেকে 800 টাকা। এছাড়া 1200 গ্রাম ওজনের ইলিশ প্রতিমন 96,000 থেকে 1 লাখ টাকা এবং 1 কেজি ওজনের ইলিশ প্রতিমন 92,000 টাকায় বিক্রি হচ্ছে। নিষেধাজ্ঞার সময় ধরছে এমন আমরা কিছু দেখিনি, আমরা এখন এই জায়গা পাইছি। অভিযানটা তারা যে নির্ধারিত টাইমটা দিছিল তার পরের জোবাটা ধরলে সম্ভবত ইলিশের ডিম ছাড়ার সুযোগটা পাইতো।
পোর্ট রোডের মোকামে প্রতিদিন গড়ে 15 থেকে 16 টন ইলিশ আনা হচ্ছে। এর মধ্যে ছোট আকারের মাছ বেশি হওয়ায় হতাশ আড়তদাররা। 100 মন মাছ জাতি আমাদের ওজন দেওয়া হয়, 20 কেজি বড় মাছ পাওয়া যায় না। এখন আইতে আছে আমি 200 কেজি 100 কেজি মার্কেটে, তো অনেক দাম হইবে। নিষেধাজ্ঞার সময় তা মানতে সবাই সচেতন হলে ইলিশ উৎপাদন আরও বাড়ার আশা মৎস্য কর্মকর্তাদের। মাছকে বড় হওয়ার যদি আমরা সুযোগ দেই এবং রেগুলারলি এ বিষয়ে সকলে সচেতনতা থাকে, আমরা আশাবাদী এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সামনের দিনগুলোতে 1 কেজি 1.5 কেজি 2 কেজি সাইজের ইলিশের অবাধ সরবরাহ আমরা পাবো। এবছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 22 দিনের নিষেধাজ্ঞা অমান্যের কারণে বরিশাল বিভাগে প্রায় 900 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।